আসসালামু আলাইকুম। সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয় তারও প্রমাণ কিন্তু বাংলাদেশ আরেকবার দিল। শ্রীলঙ্কা কিন্তু গতকালকে বাংলাদেশকে শেষ পর্যন্ত হারিয়ে দিচ্ছিল। লিয়ান আগে যদি আরো একটা ওভার খেলতে পারতেন তাহলে বাংলাদেশের কাছ থেকে কিন্তু জয় ছিনিয়ে নিতে পারতেন। শেষ পর্যন্ত সেটা হয়নি। মুস্তাফিজুর রহমানের সোলোয়ার বলে কিন্তু লিয়ান আগে বুঝতে না পেরে মুস্তাফিজের হাতে আউট হয়ে ফিরে যান। ফলে শ্রীলঙ্কার প্রতিরোধ কিন্তু থেমে যায়। কিন্তু ম্যাচটা আসলে এতদূর পর্যন্ত গড়াবেই কেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলেরই। কারণ 156 রানে কিন্তু 7 উইকেট হারিয়ে ফেলে এখানে শ্রীলঙ্কা, যেখানে হাসারাঙ্গা কিন্তু আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজের বলে। তারপর 160 রানে কিন্তু লিয়ান আগেও 28 রানে আউট হয়ে যেতে পারতেন। মুস্তাফিজের একটা লেগ স্টাম্পের বাইরের বল কিন্তু তিনি এখানে জাকির আলী অনিকের হাতে ক্যাচ দেন। জাকির আলী অনিক কিন্তু শিওর একটা ক্যাচ মিস করেন। উইকেট কিপার হিসেবে এই ক্যাচ না ধরা আসলে এক প্রকার অপরাধী বলা যেতে পারে। তখন যদি তিনি আউট হয়ে যেতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজে বড় একটা জয় নিয়ে মাঠ ছাড়তো। সেটা হয়নি। এই কারণে কিন্তু লিয়ান আগে 78-এ পৌঁছে যায়, অর্থাৎ ওই ক্যাচ মিসের পরে কিন্তু তিনি আরো 50 রান যোগ করেন এবং টেলেন্ডারদের সাথে কিন্তু 76 রানের যোগ করেন তিনি। তো বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটাও কিন্তু এরকম 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে এখানে হেরে যায়। তো গত ম্যাচেও কিন্তু সেই চোখরাঙানি দেখা যাচ্ছিল, শেষ পর্যন্ত সেটা আর হয়নি। এখন দেখা যাক পারলে খেলেতে যে থার্ড এবং চূড়ান্ত ওডিআই হবে সেখানে বাংলাদেশ জিততে পারে কিনা। এই ম্যাচে যদি বলি যে আমাদের তানভীর ইসলাম অসাধারণ বল করেছে, 39 রানে 5 উইকেট দিয়েছে এবং ক্যারিয়ারের দ্বিতীয় ওডিআইতে তিনি কিন্তু পঞ্চম উইকেটে দেখা পেলেন। এখানে বাংলাদেশের হয়ে ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে হাইস্ট বোলিং ফিগারও কিন্তু এই তানভীরকে কিন্তু টেস্ট স্কোয়াডে রাখা হয়, টেস্টে রাখা হয়, কিন্তু খেলানো হয় না। তানভীর কিন্তু সুযোগ পেয়ে তার যথার্থতা প্রমাণ করেছেন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার রিশাদকে কিন্তু তিনি বাইরে রেখেছেন তার পারফরমেন্স দিয়ে। তো বোলিং উইকেটে তিনিও কিন্তু যথেষ্ট কার্যকরী বোলার হয়ে উঠতে পারেন, যথেষ্ট সুযোগ কিন্তু তিনি ডিজার্ভ করেন গতকালকের এই বোলিং পারফরমেন্সে। আরেকজন বোলিং এর কথা আমি এখানে উল্লেখ করব, যদিও তিনি বোলার নয়, পার্ট টাইমার। শামীম হোসেন কিন্তু লিটন দাসের জায়গায় সুযোগ পেয়ে পার্ট টাইমার 6 বোলার হিসেবে অসাধারণ বল করেছে। 9 ওভারে একটা মেডেন 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের যেভাবে বেঁধে রেখেছিলেন ওইটাই কিন্তু ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট ছিল এবং মূল্যবান হাসারাঙ্গার উইকেটটাও তিনি নিয়েছিলেন। তিনি যদি ব্যাটিং এ ধারাবাহিক হতে পারেন তাহলে কিন্তু 6 বোলিং অপশনটাও আমাদের বেড়ে যেতে পারে। আমরা দেখেছি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু রেগুলার বোলিং করতেন। তো তার কাছ থেকে কিন্তু আমরা ব্যাটিং এর পাশাপাশি বোলিংটাও এক্সপেক্ট করব। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে এখানে 248 রানের পুঁজি দেয়, সেটাকে ভালোভাবে এখানে টার্গেটটা তারা করতেছিল শ্রীলঙ্কা। প্রথমে তারা নিশাঙ্কার উইকেটটা হারিয়ে ফেলে, কিন্তু এরপরে কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয় মাধুশঙ্কা এবং কুশাল মেন্ডিসের সাথে। কুশাল মেন্ডিস কিন্তু 31 বলে 56 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন এবং রান রেট 7-এর উপরে ছিল। বাংলাদেশ থেকে কিন্তু 10 ওভারে 74 রানে পৌঁছে যায় এখানে শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা কিন্তু সহজে ম্যাচটা জিতে যাবে, কিন্তু মেন্ডিস এখানে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু দৃশ্যপট চেঞ্জ হয়ে থাকেন। তানভীর ইসলাম কিন্তু একের পর এক উইকেট নিতে থাকেন, পরে শ্রীলঙ্কা কিন্তু আর কামব্যাক করতে পারেনি। যদি ব্যাটিং এ দেখেন তো বাংলাদেশ কিন্তু টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তামিম কিন্তু এখানে 7 রান করে ফিরে গেছে। ইমন কিন্তু অসাধারণ একটা ঝড়ো ইনিংস খেলেন, 69 বলে 67 রান ইনিংস খেলেন, যেখানে 3টা 6-এর পাশাপাশি কিন্তু 6টা 4-এর মারও ছিল। যতক্ষণ ছিলেন ব্যাটিং এ তিনি কিন্তু ডমিনেট করে খেলেছেন। এর আগেও দেখেছি আমরা যে টি-20 ক্রিকেটে তিনি 100 করেছেন এবং ওডিআইতে কিন্তু ভালো করলেন। যদি তিনি এইভাবে খেলতে থাকেন তাহলে কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে পারেন এখানে ইমন। পাশাপাশি এখানে কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু 50 করেছেন। অনেকদিন পর কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটে আমরা রান দেখেছি, যদি 69 বলে 51 রান ইনিংস ছিল, কিন্তু ওই সময় কিন্তু 2-3টা উইকেট পড়ে যাওয়ার পর কার্যকরী নক ছিল আমার কাছে মনে হয়। মেহেদী হাসান মিরাজ কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেন, একদিন মাত্র 9 রান করেন। এখানে শান্ত কিন্তু 14 রানের বেশি করতে পারেননি। তবে শামীম হোসেন কিন্তু লিটন দাসের পরিবর্তে নেমে ভালো একটা কার্যকরী নক খেলেছেন 22 রানের এবং জাকির আলী অনেকও কিন্তু 24 রান করেছেন। তবে আমরা কিন্তু 248 রানে পৌঁছেছি মূলত তানজিম সাকিবের ব্যাটের কল্যাণে। 218 রানে কিন্তু বাংলাদেশের 9 উইকেট পড়ে যায়, সেখান থেকে কিন্তু 30 রান যোগ করেন সাকিব। এখানে সাকিব কিন্তু 21 বলে 33 রানের অসাধারণ একটা ইনিংস খেলেন। আমার কাছে আমি বলবো যে বাংলাদেশ এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক তানভীর ইসলামের পাশাপাশি তানজিম সাকিব কিন্তু এখানে 2টা 6 এবং 2টা 4-এ কিন্তু 33 রানের নক খেলেন। বোলিং হাতেও কিন্তু তিনি 2টা ভাইটাল উইকেট নেন, যদিও
5 উইকেট নেওয়ার কারণে কিন্তু তানভীর ইসলাম প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশের সামনে কিন্তু সুযোগ থাকছে সিরিজটা নিজেদের করে নেওয়ার, সেই জন্য পারলে গেলেতে কিন্তু ব্যাট বল সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে অবদান রাখতে হবে এবং ক্যাচ মিস কিন্তু করা যাবে না। বাংলাদেশ কিন্তু ক্যাচ মিসের খেসারত দিয়েছে দুটা ম্যাচে এবং যে সুযোগগুলো আসবে পুরোপুরি কিন্তু কাজে লাগাতে হবে। আশা করবো বাংলাদেশ সিরিজটা ভালোভাবে শেষ করবে। সকলে ভালো থাকবেন, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, তাহলে কিন্তু বাংলাদেশ সহ ক্রিকেটের সকল খবরাখবর সকলের আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।